ঢাকা কলেজে শিক্ষক হেনস্থার প্রতিবাদে আজ সারা দেশের সরকারি কলেজে কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ৩ দিনের মধ্যে দেওয়ার দাবিতে সোমবার শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের একটি অংশ। শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে শিক্ষক শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে, বলছেন শিক্ষা গবেষকরা। রাজধানীর 7টি কলেজকে বিলুপ্ত করে সম্প্রতি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকে এর পক্ষে বিপক্ষে শিক্ষার্থীরা আন্দোলন করছে। সোমবার ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক বহাল রাখা এবং কলেজে স্বকীয়তা রক্ষার দাবিতে বিক্ষোভ কর্মসূচি দেয় শিক্ষার্থীদের একটি অংশ। আরেক অংশ 7 কলেজের প্রজ্ঞাপন 3 দিনের মধ্যে দেওয়ার দাবিতে কর্মসূচি দেয়। এ সময় ঢাকা কলেজে শিক্ষকদের সাথে প্রজ্ঞাপনের দাবি তোলায় শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। শিক্ষকরা অভিযোগ করেন কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেছে আন্দোলনকারীরা। উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদেরও মারধর করা হয় বলে অভিযোগ তাদের। দেখি শহীদ মিনারের সামনে ধস্তাধস্তি চলছে, টানা হেঁচড়া চলছে আমাদের শিক্ষকদের সাথে ছাত্রদের। কয়েকজন মার খেয়েছে, অল্প হলেও মার খেয়েছে, এটা আমরা কেউ আশা করিনি। এটা আমাদের আশার কি বলবো, বড় ভাইদের কাছে এটা আমরা আশা করিনি। পরবর্তীতে ঢাকা কলেজে বাকি কলেজের শিক্ষকরা এসে সমাবেশ করে। 14-10 মঙ্গলবার সকল সরকারি কলেজ ও অন্যান্য অফিসে অবস্থান করে সর্বাত্মক কর্মবিরতি ও কালোব্যাজ ধারণ। এদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের একটি অংশ। শিক্ষকরা আমাদের সাথে না থেকে শিক্ষকরা আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। এই যে 7 কলেজ নামক যে একটা আমাদের যে অভিশাপ, এই অভিশাপের ক্ষোভে আমরা আজকে পড়ার টেবিল রেখে আমরা এখন কোথায়? আমরা এখন রাজপথে। 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশকে গোঁজামিল বলছেন শিক্ষা গবেষকরা। তারা বলছেন কলেজগুলোর স্বকীয়তা বজায় রেখে বিশ্ববিদ্যালয় করা হোক। এটা আসলে যারা করেন আমার ধারণা তারাও নিজেরাও পরিষ্কার না। তো বিশ্ববিদ্যালয়ের চিন্তা চেতনার সাথে আসলে এই জিনিসগুলো যায় না, যে সকালবেলা ইন্টারমিডিয়েট পড়ানো হবে, দুপুর পর থেকে বিশ্ববিদ্যালয়, তো এগুলো যায় না আসলে। তো এই ওভারঅল আমি বলবো যে একটা লেজেগোবর অবস্থা। শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে শিক্ষক শিক্ষার্থীরা এখন মুখোমুখি অবস্থানে, বলছেন তারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আলাবিন। আলাবিন, এই কর্মসূচি ঘিরে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? যে আসলে ঢাকা কলেজে শিক্ষক হেনস্থার প্রতিবাদে কিন্তু আসলে যে ধর্মঘট ডাকা হয়েছে তাতে কিন্তু আসলে বরিশালেও ধর্মঘট পালন করা হবে। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল সরকারি বালিকা যে কলেজটি রয়েছে, সরকারি মহিলা কলেজ, সেই মহিলা কলেজের আসলে সকাল থেকে আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু সকাল 8টা থেকে কিন্তু আসলে কলেজ ক্যাম্পাসে আসতে শুরু করেন, কিন্তু শিক্ষকদের উপস্থিতি একেবারেই কম, যেহেতু সকাল 9টার মধ্যে কিন্তু আসলে শিক্ষা কার্যক্রমগুলো, যে পাঠদান কার্যক্রম, ক্লাস শ্রেণীকক্ষ, সেগুলো কিন্তু আসলে শুরু হয়। সেই ক্ষেত্রে আমরা শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচির আলোকেই কিন্তু আসলে তারা আজকে ধর্মঘট পালন করবে এবং আনুষ্ঠানিকভাবে সকাল 10টার পরে কিন্তু তারা কলেজ ক্যাম্পাসে অবস্থান নেবেন এবং কালো ব্যাজ ধারণ থেকে শুরু করে তাদের যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো তারা পালন করবেন। আমরা একাধিক শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, তারা একটা কথাই বলছেন যে আসলে শিক্ষকরা যখন শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হয় তখন কিন্তু আসলে তাদের যে কষ্টের যে জায়গাটা সেটা কিন্তু আসলে ফুটে ওঠে। সেক্ষেত্রে তারা চাচ্ছেন যে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটি সুসম্পর্ক বজায় থাকবে। এটা কিন্তু তাদের প্রত্যাশা ছিল, যেহেতু শিক্ষার্থীদের একটি মানুষ গড়া কারিগর হিসেবে কাজ করেন শিক্ষকরা। সেক্ষেত্রে শিক্ষকরা যদি লাঞ্ছিত হন, সেক্ষেত্রে একজন শিক্ষক লাঞ্ছিত হলে কিন্তু পুরো শিক্ষা জাতিরই কিন্তু আসলে শিক্ষকদের কিন্তু আসলে গায়ে পড়ে। সেক্ষেত্রে তারা বলছেন যে বিষয়টি ঘটেছে সেটি কিন্তু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া এবং শিক্ষকদের সাথে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর আসলে প্রকৃত তদন্ত এবং সেগুলোর বিচারও কিন্তু তারা দাবি করেছেন। আমরা পাশাপাশি শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, শিক্ষার্থীরা যেটি বলছেন যে আসলে শিক্ষা কার্যক্রম তাদের ব্যাহত হচ্ছে। শিক্ষক এবং শিক্ষার্থীদের যে ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু অপ্রত্যাশিত বলেই তারা কিন্তু বলছেন এবং তারা বলছেন যে বিষয়গুলো ঘটছে সেগুলো আসলে সমাধান দরকার এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটি সুসম্পর্ক বজায় থাকবে এমনটাই প্রত্যাশা করছেন তারা। তবে আমরা বরিশালে যে কলেজগুলো রয়েছে প্রতিটি কলেজই সকাল 10টার পরে কিন্তু আসলে এই যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু আসলে তারা হাতে নিয়েছেন এবং যেটি বলা হচ্ছে যে আসলে শিক্ষকরা তাদের এই যে দাবির পক্ষে এবং তারা অবস্থান নেবেন এবং তারা তাদের যে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা সেটি কিন্তু আসলে তারা করবেন। ইতিমধ্যে কিন্তু পরীক্ষা এবং ক্লাস কিন্তু তারা বর্জন করেছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।
তিন দফা দাবির প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সোমবারের কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার থেকে কর্মবিরতির ঘোষণা থাকলেও তা একদিন এগিয়ে আনা হয়। সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দ্বিতীয় দিনের আন্দোলনের চিত্র। সোমবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা 500 থেকে বাড়িয়ে 1500 টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের 50% থেকে বাড়িয়ে 75% দাবি তাদের। এগুলোর বাস্তবায়ন চেয়ে নানা স্লোগান দেন তারা। ৯৭৫০ টাকা, এর ভিতর 10% কর্তন, আমি বেতন পাই ৮৯২৫ টাকা। এই বেতন দিয়ে আমি কিভাবে চলবো? বেসিক 11 গ্রেডের ১২৫০০ টাকা এবং ১০০০ টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা মেডিকেল ফি, এই দিয়ে সর্বমোট আবার কর্তনের পরে আমার প্রথম মাসে বেতন আসলো ১৩৭৫০ টাকা। ওরা সরকারি, ওরা বাড়ি ভাড়া পাচ্ছে ৪৫%, আমরা 1% পাচ্ছি না। আমরা মানবতার জীবনযাপন করতেছি। আমি একজন সহকারী অধ্যাপক হয়ে ১০০০ টাকা মাত্র বাড়ি ভাড়া পাই এবং ৫০০ টাকা আমি মেডিকেল ভাতা পাই। এর আগে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান কর্মসূচি পণ্ড করে দেয় পুলিশ। ব্যবহার করে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও জলকামান। এর প্রতিবাদে মঙ্গলবার থেকে ঘোষিত কর্মবিরতি একদিন এগিয়ে সোমবার থেকেই পালন করেন আন্দোলনকারীরা। মঙ্গলবার থেকে কর্মবিরতি, সেটা এদের নির্যাতনের কারণে একদিন আগে দিয়ে আজকে থেকেই আমাদের সারা বাংলাদেশে স্কুল কলেজ মাদ্রাসাতে কর্মবিরতি চলতেছে। গতকালকে আমাদের উপরে পুলিশের অমানবিক নির্যাতনের পরে আমাদের কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে যে আমরা আজকে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কর্মবিরতি চলছে এবং এখানে যে সমস্ত শিক্ষকরা আসছেন, যারা আমাদের লোকালে আছেন, সকলেই এই কর্মবিরতিতে অংশগ্রহণ করেছেন। তিন দাবি মেনে নিয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন না দেয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে বলেও ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা সেনানিবাসের এমইএস ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করেছে সরকার। গুমে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারের পর সেখানে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কারাগারের সার্বিক দায়িত্বে থাকবে কারা কর্তৃপক্ষ। এদিকে চিফ প্রসিকিউটর আরও জানান, পুলিশ এই সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে আদালতে তুলতে হবে। বেতনের অভিযোগে শেখ হাসিনা সহ ডিজিএফআই ও র্যাবের 30 কর্মকর্তার নামে পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদের 23 জনই সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা, যার মধ্যে ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালকও রয়েছেন। শনিবার সেনা সদর জানায়, চাকরিতে থাকা পরোয়ানাভুক্ত 15 জন তাদের হেফাজতে রয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিয়ে জানায়, ফৌজদারি কার্যবিধি ও জেল আইন অনুযায়ী ঢাকা সেনানিবাসের বাসার রোডের কাছে এমইএস এর 54 নম্বর ভবনটি অস্থায়ী কারাগার হিসেবে ব্যবহার হবে। ধারণা করা হচ্ছে, অভিযুক্ত সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তার দেখানোর পর এই কারাগারে রাখা হতে পারে। এদিকে প্রজ্ঞাপনের পর চিফ প্রসিকিউটর জানান, কারাগার যেখানেই হোক, গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে আসামিদের আদালতে উপস্থাপন করতে হবে। সরকারের সেই ক্ষমতা আছে, কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন, প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন, এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। আর্মির হাতে গ্রেপ্তারের ক্ষমতা নেই, যেটা এইটা বিভ্রান্তির সুযোগ নেই। এই আদেশটা পালনের ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসকে অবহিত করা হয়েছে। তারা কিন্তু গ্রেপ্তার করবেন না। যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে, গ্রেপ্তার করা হলে তখন থেকে তার উপরে আইন প্রযোজ্য হবে যে 24 ঘন্টায় তাকে কোর্টে আনতে হবে। কিন্তু আপনি যদি গ্রেপ্তার না দেখান, তাহলে তার ক্ষেত্রে ওই 24 ঘন্টার আইন তো প্রযোজ্য নয়। রাষ্ট্রপক্ষের এই প্রধান কৌশলী এদিন আরও জানান, অভিযুক্ত যেই হোক, আইন সবার জন্য সমান। যে কোনো মানুষকেই গ্রেপ্তার করা যাবে। আইনের দৃষ্টিতে পুলিশ, অপুলিশ, আর্মি, সিভিলিয়ান বলে কোনো জিনিস নেই। আইনে হচ্ছে একজন ব্যক্তি, নাগরিক, একটা মানুষ। আইন সবসময় ব্যক্তিকে বিবেচনা করবে। এখানে কারো উঁচু মর্যাদা, কারো নিচু মর্যাদা, কাউকে ইল ট্রিটমেন্ট দেওয়া, কার জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার সুযোগ এখানে নেই। আইন অনুযায়ী সেনানিবাসের অস্থায়ী কারাগারের দায়িত্বে থাকবে কারা কর্তৃপক্ষ। একজন ডেপুটি জেলার সহ সার্বক্ষণিক সেখানে অন্যান্য কর্মকর্তারাও থাকবেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি আজ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে জাতীয় ঐকমত্য কমিশন। তবে সনদে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ থাকছে না। এ সংক্রান্ত সুপারিশ পরে সরকার ও দলগুলোর কাছে দেবে কমিশন। এটি জুলাই সনদের অংশ হবে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। প্রথম ধাপে গঠন করা 6টি সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্য কমিশন। প্রথম পর্বে 33টি ও দ্বিতীয় পর্বে 30টি দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্য কমিশন।
গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে 2 পর্বের আলোচনায় 84টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ। ৭১-এর চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার কথা থাকলেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তা নষ্ট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। সোমবার গুলশানে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মত বিনিময় শেষে কথা জানান তিনি। মির্জা ফখরুল আরও বলেন, পিআর পদ্ধতি বোঝে না জনগণ, তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আগামী সংসদকে দিতে হবে। সোমবার রাজধানীর গুলশানে খ্রিস্টান ফোরামের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি নেতারা। সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচনে জয়ী হলে অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলবে তার বিএনপি। আমরা যে বাংলাদেশের অসাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে আপনার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার কারণ। জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক। এ সময় পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচনের সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার কথা বলেন বিএনপি মহাসচিব। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করেন যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে, আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে। বিএনপি ক্ষমতায় গেলে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সব ধর্মের অনুসারীদের অংশগ্রহণ নিশ্চিত করবে বলেও জানান তিনি। ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা তৈরি করেছে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনকে বোঝার জন্য গণভোট আগে হওয়া দরকার বলে মনে করে জামায়াত ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে করতে ইসিকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে জামায়াত। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 54 বছরের নির্বাচনে প্রচলিত পদ্ধতিতে সুষ্ঠু ভোট হয়নি, তাই ইসিকে পিআর ও প্রচলিত 2 পদ্ধতি বিবেচনার আহ্বান জানিয়েছেন তারা। এসব বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা বলেছে ইসি। গণভোট আগে কিংবা পিআর পদ্ধতি কার্যকর না হলে জামায়াত নির্বাচন বর্জন করবে কিনা এমন প্রশ্নে নায়েবে আমির বলেন, রাজনীতিতে যদি বা কিন্তু বলে কিছু নেই। সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা তো কমে যাবে। তো আমরা বলেছি যে আপনারা 2টা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত। ইলেকশন যদি কোনো জায়গায় দখল হয়ে যায়, তাহলে রিফন্সের ব্যালটও দখল হয়ে যাবে। সুতরাং একটার সাথে আরেকটার ভাগ্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে 27,500 ভোটারকে কেন্দ্র করে প্রচার শেষ করেছেন প্রায় 900 প্রার্থী। ভোট গ্রহণে প্রস্তুত নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানালো কর্তৃপক্ষ। তবে কিছু অভিযোগও রয়েছে প্রার্থীদের। 3.5 দশক পর নির্বাচন, পুরনো ধুলো ময়লা ঝেড়ে ঝকঝকে রূপ দেয়া হয়েছে চাকসু ভবনের। নতুন ছাত্র প্রতিনিধিদের অপেক্ষায় সুসজ্জিত রুমগুলো। পরিবেশ অনেকটা উৎসব মুখর, সবাই জীবনে প্রথমবার এই গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়ে সবাই আসলে ভোট দেওয়ার জন্য উদ্ধত। তো আমরা সেই পরিস্থিতিটা বজায় থাকবে বলে মনে করছি। ক্যাম্পাসে তো সাজ মুখরিত দেখিনি, এই প্রথম দেখা হচ্ছে, ভালোই লাগছে। ডাকসু ও জাকসুতে আবাসিক হলে ভোট কেন্দ্র করা হলেও চাকসুর ভোট হবে বিভিন্ন অনুষদের ভবনে। পুরো এলাকা থাকছে সিসিটিভির আওতায়। ক্যাম্পাসে থাকছে 4 স্তরের নিরাপত্তা এবং 4টি ভ্রাম্যমাণ আদালত। উৎসব মুখর ভোট আয়োজনে সব ধরনের প্রস্তুতির কথাই জানালো নির্বাচন কমিশন। লোকাল এবং জেলার আইনশৃঙ্খলার সর্বোচ্চ কর্তাদের সাথে আমাদের সভা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে টহল জোরদার করা হয়েছে। হলগুলোতে রেইডের বিষয়ে যে সমস্ত কথা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে আমাদের থেকে বলা আছে, এগুলা চলমান আছে। এদিকে প্রচারের শেষ মুহূর্তেও নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট প্রার্থীরা। কেউ চান ভোট গণনা হোক হাতে হাতে, কারো দাবি মেশিনের মাধ্যমে। এছাড়া ভোট গ্রহণ কর্মকর্তা এবং প্রক্রিয়া নিয়েও স্পষ্ট হতে চান কেউ কেউ। আশা করেছিলাম যে আমাদের নির্বাচন কমিশনার একটা গোছালো আমাদের নির্বাচন উপহার দিবে দীর্ঘ 34 বছর পর। আমরা কার্যত কোনো স্পষ্ট বার্তা আমরা পাচ্ছি না। তো আমরা আসলেই খুব শঙ্কার মধ্যে রয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো সেই ভোট 40 ঘন্টা পর্যন্ত গণনা হবে, আমরা এর সম্পূর্ণ বিপক্ষে। আমরা চাই আমরা যেই ডেটে ভোট দিব সেই ডেটেই ভোট গণনা শেষ করে রেজাল্ট পাবলিশ হতে হবে। এবারের চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 7ম ক্যাবিনেট গঠিত হবে।
এর আগে ভোট হয়েছিল 1990 সালে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম শীল, প্রচার তো শেষ হয়েছে, একটি সুষ্ঠু স্বচ্ছ নির্বাচনে আসলে কতটা প্রস্তুত চাকসু? একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। আর আমরা গতকাল দেখেছি যে প্রচারের শেষ দিন ছিল, প্রচারের শেষ দিন শেষে আজকে চাকসুর যে ভোটকেন্দ্রগুলো আছে সেগুলো প্রস্তুত করা হচ্ছে। আমরা এখন চাকসু যে ভবন সেটি সামনে আছে, এটিও ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এবং এখানে ভিতরে আমরা দেখছি যে ভোট গ্রহণের জন্য যে প্রস্তুতি সেটি নেওয়া হয়েছে। এবার চাকসুতে মোট 5টি ভোট কেন্দ্র থাকছে। আমরা ডাকসু এবং জাকসুর ক্ষেত্রে, যেটা আমরা একটু আগে খবরেও বলছিলাম, যে দেখেছি যে হলে এই ভোট কেন্দ্রগুলো আয়োজন করা হলো, এই চাকসুতে কিন্তু ভোটের আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষদে, এবং যাতে করে একটু খোলা জায়গা পাওয়া যায়, বড় জায়গা পাওয়া যায় এবং শিক্ষার্থীদের আসা যাওয়া করতে সুবিধা হয়। যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু 19,000-এর মতো শিক্ষার্থী আছেন যারা অনাবাসিক। আর গতকাল রাতে মূলত ভোটের দিনে নির্দেশনা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে 6 ধরনের বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তারা নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত ক্যাম্পাসে শিক্ষার্থীরা বা ভোটাররা কিভাবে প্রবেশ করবেন, কোন কোন এলাকা দিয়ে প্রবেশ করা যাবে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ভোট কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কি কি নিয়ম পালন করতে হবে, বিশেষ করে আইডি কার্ড এবং অথবা যে সমস্ত বিভাগে এখনো ফার্স্ট ইয়ারের জন্য আইডি কার্ড সরবরাহ করা যায়নি তাদেরকে যে ব্যাংকের যে টাকা জমা দেওয়া স্লিপ সেটি প্রদর্শন করে প্রবেশ করার জন্য বলা হয়েছে। এছাড়া চাকসুর যে ওয়েবসাইট আছে, বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে আগেই ভোটার নাম্বার এবং কেন্দ্রের অবস্থান জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। আর কেন্দ্রের ভেতরে মূলত যেহেতু ওএমআর শিটে ভোট গ্রহণ হবে, সেক্ষেত্রে এখানে ভোট কেন্দ্রে নির্ধারিত কলম দিয়েই কিন্তু এই ওএমআর শিটে বৃত্ত ভরাট করে ভোট দিতে হবে এবং মূলত কোন পদের জন্য কয়টি ভোট দেওয়া যাবে এবং কিভাবে ভোট বাতিল হবে বা অবৈধ বলে গণ্য হবে সেই বিষয়ক নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়া চাকসুর যে কেন্দ্রীয় সংসদের ভোটের ব্যালট কোন কোন ধরনের বাক্সে রাখা হবে বা দিতে হবে এবং হল সংসদের ভোটের ব্যালট কোথায় দিতে হবে সে বিষয়েও কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা আছে, বিশেষ করে যারা চাকসু নির্বাচনে ভোটার আবার একই সাথে বিভিন্ন দায়িত্ব পালন করছেন, বিশেষ করে রোভার স্কাউট, বিএনসিসি, তারা কিভাবে ভোট দিবেন সেই বিষয়ক একটা আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। ভোট কেন্দ্রের ভেতরে কোনো ধরনের প্রলোভন দেখিয়ে কাউকে ভোট দেওয়ার জন্য প্রলুব্ধ করা যাবে না, এই বিষয়ে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে এবং 2টি ফোন নাম্বার দেওয়া হয়েছে হটলাইনের, যাতে যে কোনো ধরনের অনিয়ম হলে যাতে সাথে সাথে জানানো যায়। তো আমরা গত বেশ কয়েকদিন ধরে একটি উৎসবমুখর পরিবেশ দেখেছি। আজকে আনুষ্ঠানিক প্রচারণা নেই, তবে সার্বিক প্রস্তুতি আমরা লক্ষ্য করছি। চাকসু নির্বাচনে শেষ মুহূর্তে প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। শেষ মুহূর্তে প্রচারণায় জমজমাট রাকসু, জয়ের জন্য দাঁড়ে দাঁড়ে ছুটছেন শিক্ষার্থীরা। এবার সব প্যানেলেরই টার্গেট প্রথম বর্ষের শিক্ষার্থীরা। এদিকে নির্বাচন কমিশন বলছে সুষ্ঠু নির্বাচনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বিজিবিও। জমজমাট রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিভিন্ন আবাসিক হল, টুকিটাকি চত্বর সহ বিভিন্ন স্থানে ছুটছেন প্রার্থীরা। রাকসু নির্বাচনের প্রচারণায় প্রাধান্য পাচ্ছে প্রথম বর্ষের শিক্ষার্থীরা। যারা প্রার্থী আছে তারা কিন্তু ভোটারদের কাছে কাছে যাওয়ার চেষ্টা করেছে এই পুরোটা সময় জুড়ে এবং আমাদের প্রতি তাদের ইতিবাচক একটা সাড়া পেয়েছি, অনেক ভালোবাসা পাচ্ছি। এখনো ডাকসু এবং জাকসুতে যেভাবে শিক্ষার্থীরা ছাত্র শিবির সমর্থিত জোটের ওপর আস্থা রেখেছে, এখানেও সেরকমভাবে তারা আস্থা রাখবে বলে আমরা পূর্ণ বিশ্বাস রাখি। ক্যাম্পাসে প্রবেশ করেই রাকসুতে ভোট দেওয়ার আনন্দে উচ্ছ্বাসিত প্রথম বর্ষের শিক্ষার্থীরা। ভর্তি হয়েছি অ্যান্ড এইবারই হচ্ছে রাকসু নির্বাচন হচ্ছে, তো এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। আমরা ভার্সিটিতে এসেই শুরুতেই একটা এরকম রাকসুর অ্যারেঞ্জমেন্ট খুব ভালো লাগতেছে। নির্বাচন কমিশন বলছে সব প্রস্তুতি সম্পূর্ণ। সুষ্ঠু নির্বাচনে পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে 6 প্লাটুন বিজিবি। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার সব মিলিয়ে অ্যারাউন্ড 400 এখানে কাজ করবে একটা সবগুলো সেন্টারে, 17টা সেন্টারে। 2000-এর মতো আমরা পুলিশের ডেপ্লয়মেন্ট থাকবে আমাদের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এর পাশাপাশি বিজিবি থাকবে, বিজিবি ওনাদের 6টা প্লাটুন থাকবে, র্যাবের 12টা প্লাটুন থাকবে। 35 বছর পর হওয়া রাকসু নির্বাচনে 17টি কেন্দ্রে থাকবে 990টি বুথ আর 4 শতাধিক প্রিজাইডিং অফিসার।
মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। বাতিল হলো র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প। রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত দীর্ঘ বিশেষে করিডোর হয়ে যাচ্ছে 4 লেনের সড়ক, অথচ এ প্রকল্পে খরচ হয়ে গেছে 4,000 কোটি টাকা। ঋণের বোঝা কেন জনগণের উপর চাপিয়ে দেয়া হলো, প্রশ্ন বিশেষজ্ঞদের। বলেন এই প্রকল্পে সংশ্লিষ্টদের বিচার করা উচিত। বিআরটি প্রকল্পের কাজ শুরু হয় 2012 সালে। তখন থেকেই সমীক্ষা যাচাই, নকশায় ত্রুটি সহ নানা বিষয় নিয়ে হয় সমালোচনা। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত 20 কিলোমিটার সড়ক তৈরিতে সময় লেগেছে প্রায় 12 বছর। অপরিকল্পিত নির্মাণ কাজে বেড়েছে বায়ু দূষণ, ভোগান্তি বেড়েছে যানজটে। প্রকল্পের কাজ শেষ হয়েছে 97%। এই মুহূর্তে বন্ধ হলো র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বায়িত লেনে শুধু বিআরটি বাস চললে অন্য লেনে যানজট আরও বাড়বে, তাই বাতিল করা হয়েছে। রোডটা আমরা ওপেন করে দিব শেষ করে, তারপরে কিছু কিছু মেরামতের দরকার আমাদের স্টেশনগুলো, ওই স্টেশনগুলোকে মেরামত করা হবে। তো মোটামুটি এই পর্যায়ে আপাতত প্রজেক্টটাকে প্ল্যান করছি শেষ করে দিতে। এখন নেক্সট গভর্নমেন্ট এসে যদি তারা চিন্তা করে যে এটা বিআরটি করবে, ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু থেকে যাবে। তাদের যেটা শুধু করতে যেটা হবে সেটা হলো বাসটা কিনতে হবে, আর ওই স্টেশনগুলোকে রিভাইভ করতে হবে যেখান থেকে মানুষ টিকিট কিনতে পারবে। যোগাযোগ বিশেষজ্ঞদের মন্তব্য, লুটপাটের জন্য নেওয়া হয় এ প্রকল্প। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। ঠিকাদারকে অ্যাডভান্স বিল দিয়ে কাজ করানো হয়েছে, এমনকি জামানতের অর্থ থেকেও তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। এই যে জামাই আদর যারা করলেন বারবার এই ঠিকাদারকে, তারা কারা, এটা তো খুঁজে বের করতে হবে। তো আমি মনে করি এখানে এই প্রকল্পে যেভাবে অর্থের অপচয় হয়েছে, বিশেষ করে এটা যদি এখন 4 লেন হিসেবে চালু করা হয়, এখান থেকে ফিনান্সিয়াল কোনো রিটার্ন আসবে না। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় 2040 কোটি টাকা, পরে বাড়ানো হয় 4268 কোটি টাকা পর্যন্ত। অন্তর্বর্তী সরকারের কাছে আরও 3000 কোটি টাকা চাওয়া হলে তা ফেরত পাঠায় পরিকল্পনা কমিশন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ায় কোচ টার্মিনালে এক নারী যাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বাস চালক সাকিবকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে তাকে আটক করা হয়। ভুক্তভোগী তরুণী জানায়, সিরাজগঞ্জের কাঠডার মোড় থেকে তার ছেলে বন্ধুকে নিয়ে আরকে পরিবহনের একটি বাসে ওঠেন। দুপুরে বগুড়ায় কোচ টার্মিনালে পৌঁছালে তাদের টার্মিনালের ভেতরে নিরিবিলি একটি স্থানে নিয়ে যায় বাস চালক, সহকারী ও সুপারভাইজার। এ সময় ভয়ভীতি দেখিয়ে ছেলে বন্ধুকে তাড়িয়ে দেয় তারা। পরে বাস চালক ওই তরুণীকে যৌন হয়রানি করে। ঘটনার পর আরকে পরিবহনের কর্মচারীরা কাউন্টার বন্ধ করে পালিয়ে যায়। পরে রাতে টাঙ্গাইল থেকে বাস চালক সাকিবকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে হাতিয়া দ্বীপে যাতায়াতের ব্যবস্থা চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মানসম্মত পর্যাপ্ত নৌযান না থাকায় ধারণ ক্ষমতার বেশি যাত্রী ও মালামাল নিয়ে প্রতিদিন উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে সি ট্রাক, কাঠের নৌকা ও স্পিড বোট। অন্যদিকে ঘাট থেকে ওঠানামার সুব্যবস্থা না থাকায় চরম ভোগান্তি শিকার হচ্ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। দ্বীপ উপজেলা হাতিয়ার মূল ভূখণ্ড এবং বিচ্ছিন্ন চরগুলোতে 7.5 লাখ মানুষের বসবাস। হাতিয়ার বাইরে যেতে তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌযান, কিন্তু ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণভাবে ট্রলার যাতায়াতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, প্রতিটি সি ট্রাকে 264 জন যাত্রী ধারণ ক্ষমতা থাকলেও তাতে উঠছেন 700 থেকে 800 জন। একইভাবে চলছে কাঠের নৌকা ও স্পিড বোটও। কিছু কিছু বোট এবং লঞ্চগুলো ওভার মানুষ নেই, এটার কারণে একটা দুর্ঘটনা ঘটে থাকে। 1 নম্বর সিগন্যাল উঠলে আমরা আর যাইতে পারতেছি না, নদী উত্তাল হয়ে যাচ্ছে, এজন্য আমাদের ফেরিটা খুব দরকার। চালকরা বলছেন, তাদের বাধা না মেনেই অতিরিক্ত যাত্রী উঠছে সি ট্রাকে। এদিকে নিরাপদে ওঠানামা ও পণ্য পরিবহনের জন্য জেটি তৈরি সহ আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি ইজারাদারদের। সিটাকটাকে নিরাপদভাবে এই জন্য ওরা সিটাকে উঠে যায়। মান উন্নয়নের জন্য যেন বন্দরের সীমানার মধ্যে সুন্দরভাবে আশ্রয়স্থল বা ফোর্ট বানাইতে পারে, এটা আমরা দাবি জানাচ্ছি। অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানিয়েছে প্রশাসন। বিআইডব্লিউটি এর সাথে আমরা কথা বলেছি। বিআইডব্লিউটি যাতে সাধারণের কথা চিন্তা করে তারা আমাদেরকে একটি ফেরি এবং একটি সি ট্রাক দেওয়ার আশ্বাস দিয়েছেন। তাছাড়াও তারা
নলচিরা ঘাট এবং চেয়ারম্যান ঘাটের যেই যাত্রী পারাপারের সময় যে পানিতে কাদায় পারাতে হয়, সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য তারা ঘাটটাকে সুন্দরভাবে নির্মাণ করার আশ্বাস দিয়েছে। নৌপথে যাত্রা নিরাপদ করতে শুধু আশ্বাস নয়, কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি হাতিয়াবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীর বেগমগঞ্জে বাসে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এতে ফিলিং স্টেশনের কর্মচারী সহ 4 জন আহত হন। রাতে উপজেলার কেন্দুরবাগে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুরের আজাদ পরিবহনের একটি বাস গ্যাস নিতে রাত 9:15টার দিকে বেগমগঞ্জের কেন্দুরবাগে মিম সিএনজি ফিলিং স্টেশনে যায়। এ সময় হঠাৎ বাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে পাশে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশার চালক ও ফিলিং স্টেশনের এক কর্মচারী সহ 4 জন আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন জানিয়ে পুলিশ বলছে, বাসের সিলিন্ডারটি নিম্নমানের হওয়ায় এই দুর্ঘটনা। এই ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানান কর্মকর্তারা। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 6 টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম বাড়ানো হয়েছে 13 টাকা, আর 3 টাকা বাড়ানো হয়েছে খোলা সয়াবিন তেলে। সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম 189 টাকা থেকে বেড়ে 195 টাকা হয়েছে। খোলা সয়াবিনের লিটার 177 টাকা এবং পাম তেলের দাম 163 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে 945 টাকা। ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও আজ মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল, যা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। একে বন্দর বন্ধের ষড়যন্ত্র উল্লেখ করে এই সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানান তারা। বন্দর পরিচালনায় নতুন দায়িত্ব পাওয়া বিদেশি প্রতিষ্ঠানকে খুশি করতে এই সিদ্ধান্ত বলে অভিযোগ তাদের। 1986 সালের পর গত প্রায় 40 বছরে চট্টগ্রাম বন্দর ব্যবহারে মাশুল বাড়ানো হয়নি। চলতি বছরের জুলাইয়ে বন্দরের প্রস্তাবিত বর্ধিত মাশুল অনুমোদন করে অর্থ মন্ত্রণালয়। তবে অর্থনীতি যখন টালমাটাল, রপ্তানিকারকরা যখন প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই করছে, তখন গড়ে 41% মাশুল বাড়ানোর বিষয়ে আপত্তি জানান বন্দর ব্যবহারকারীরা। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, বন্দর পরিচালনায় নতুন দায়িত্ব পেতে যাওয়া বিদেশি প্রতিষ্ঠানের চাওয়া অনুযায়ী সেবার উপর মাশুল বাড়াচ্ছে সরকার। এর প্রভাবে পণ্যের দাম বাড়বে, যার প্রভাব পড়বে ভোক্তার ঘাড়েই। আমরা চাই না বন্দর লস করুক, আবার আমরা চাই না বন্দরের সার্ভিস চার্জগুলি বাড়ালে বা অন্যান্য সার্ভিস চার্জগুলি বাড়ালে আমরা কম্পিটিটিভ এজটা হারাই। এখন যে অবস্থায় যে ট্যারিফ আছে, সেই ট্যারিফে ওনারা আসলে ওনারা লাভ করতে পারবেন না। কাউকে লাভ করতে গিয়ে আমার অর্থনীতিকে ধ্বংস করার এই প্রবণতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমদানি রপ্তানি বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এভাবে মাশুল বাড়ানো ঠিক হয়নি। বাংলাদেশের সাথে তৈরি পোশাক রপ্তানিতে প্রতিযোগিতায় থাকা দেশের তুলনায় কয়েক গুণ বাড়ানো হচ্ছে মাশুল, যা যৌক্তিক নয় বলে মনে করেন তারা। ট্যারিফ বাড়ানো কিন্তু এটা একটা ষড়যন্ত্র ছিল পোর্টকে বন্ধ করার জন্য। মংলা পোর্টে আপনি ট্যারিফ বাড়ান নাই, পায়রা বন্দরে আপনি ট্যারিফ বাড়ান নাই। এইসব ষড়যন্ত্র প্লিজ দয়া করে চিরঙের জন্য করবেন না। আমরা খুবই দুশ্চিন্তায় আছি। আসলে ব্যবসা বাণিজ্য ভোক্তা সরাসরি এফেক্টেড হবে 41% ট্যারিফ বৃদ্ধির ফলে। সমুদ্রপথে আমদানি রপ্তানির মোট 92% পরিবহন হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ভারতের সিকিম ও আশেপাশে ভারী বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে সম্প্রতি লালমনিরহাটে দেখা দেয় আকস্মিক বন্যা। এতে জেলা সদর, আদিতমারি, হাতীবান্ধা উপজেলা প্রায় 1,500 মিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে বিভিন্ন এলাকার ফসল। ক্ষতিগ্রস্তদের সহায়তা ও সড়ক মেরামতের আশ্বাস প্রশাসনের। এবছর পঞ্চম দফায় আকস্মিক বন্যার কবলে পড়ে লালমনিরহাটের হাতীবান্ধা, আদিতমারি ও সদর উপজেলা। বানের পানি নেমে যাওয়ার পর ভেসে ওঠে দুর্গত এলাকাগুলোর ক্ষতচিহ্ন। ভেঙে গেছে 2টি সেতু, ভেসে গেছে একটি সংযোগ সড়কের বড় অংশ। পাকা সড়কে দেখা দিয়েছে ধস। বেশ কিছু এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে স্থানীয়রা। রাস্তা একদম ভাঙে গেছে, রাস্তার উপর দিয়ে 1 হাঁটু 1 কোমর পর্যন্ত পানি হয়।
রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ। আমরা স্কুলে যেতে পারতেছি না, রিক্সা, অটো, সাইকেল এগুলো চলাফেরা করতে পারতেছে না। বন্যা ঘাটি গেছে ঠিক, এখন রাস্তা আমাদের গাড়ি ঘোড়া চলাফিরে খুবই কষ্টকর হয়ে গেছে। অবকাঠামোর পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে জমির ফসলের। কোথাও উঠতি আমন ক্ষেত থেকে গেছে বালুতে, কোথাও কোথাও তলিয়ে আছে এখনো। কয়েকদিন পরই যে ধান ঘরে তোলার কথা তা নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। উঁচুভাবে একবারে পানিটা আসে, একবারে মনে করেন যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যা আছে সমস্ত নষ্ট করে দিয়ে গেছে। এই বাঁধ দুটা নিচার কারণে হাজার হাজার বিঘা সম্পদ আমরা ফসল আবাদ করতে পারতেছি না। প্রতি বছর তিস্তার প্রবালিতে প্রচণ্ড ক্ষতি হয় আমাদের এলাকায়। দুর্ভোগ কমাতেই ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। ক্ষয়ক্ষতি নিরূপণ করে সহায়তা দেবে প্রশাসন। যেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দ্রুত প্রাক্কলন প্রেরণের জন্য আমরা উপজেলা প্রকৌশলীকে বলেছি। ওগুলো পাওয়া মাত্রই আমরা ঢাকায় পাঠিয়ে দেব এবং অনুমোদন পেলে সঙ্গে সঙ্গে আমরা কাজ শুরু করব। আমাদের কয়েকটি উপজেলার কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাগুলো এলজিডি। আমরা এলজিডির সাথে ইতিমধ্যেই কথা বলেছি, তারা ব্যবস্থা নিচ্ছে। পানি নেমে যাওয়ার সাথে সাথে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। বানের পানি ঠেকাতে টেকসই বাঁধ নির্মাণের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি উত্তরাঞ্চলবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাই।